প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি ওয়েব ডিজাইন ও HTML চ্যাপ্টারের সর্বশেষ পর্ব নিয়ে আলোচনা করব এবং এই পর্বে তোমাদের জন্য ওয়েবসাইট পাবলিশ করার জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন আছে সেগুলো ধাপে ধাপে দেখাবো। এছাড়াও কিভাবে ইমেজ যুক্ত করবে, একটা HTML ফর্ম যুক্ত করবে, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো আর সময় ক্ষেপণ না করে চলো আমরা স্লাইড শোতে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্লাইড শোতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি, ওয়েব ডিজাইন পরিচিত HTML এর সর্বশেষ পর্বের স্লাইড শোতে চলে এসেছি। আজকে আমরা যা যা জানব: হাইপারলিংক ট্যাগের ব্যবহার, HTML এ ছবি যুক্ত করা, HTML ফর্ম, ওয়েবসাইট পাবলিশ করা। আশা করি এই বিষয়গুলো তোমরা জানলে HTML সম্পর্কে তোমাদের পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। এছাড়াও তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে, সেগুলোও তোমরা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কিভাবে করবে, তোমাদের মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে কিভাবে প্র্যাকটিস করতে হবে তার জন্য ইতিমধ্যে টিউটোরিয়াল দিয়ে দেওয়া হয়েছে। তোমরা পূর্ববর্তী ক্লাস, আমার চ্যানেলে আগে যে ক্লাসগুলো পাবলিশ করা হয়েছে সেই ক্লাসগুলো দেখে নিবে। হাইপারলিংক ট্যাগের ব্যবহার। কোনো ওয়েবসাইটে যদি দুই বা ততোধিক অনেকগুলো পাতা থাকে, তাদেরকে যুক্ত করতে হলে আমরা হাইপারলিংক ট্যাগ ব্যবহার করব। এছাড়াও ওয়েব পেজ থেকে ওই ওয়েব পেজের বাইরের অন্য কোনো ওয়েবসাইটে যদি যুক্ত করতে হয় তাহলেও আমরা হাইপারলিংক ট্যাগই ব্যবহার করব। এর জন্য আমরা হাইপারলিংককে দুইটা ভাগে ভাগ করি, যথা ইনসাইড বা ইনবাউন্ড লিংক, অর্থাৎ নিজস্ব সাইটের মধ্যেই যদি রাখতে হয়, অর্থাৎ ধরো একটা সাইটের নিজস্ব পাতাগুলোর মধ্যেই যদি ইন্টার কানেকশন তৈরি করতে হয় তাহলেই আমরা ইনসাইড বা ইনবাউন্ড লিংক ব্যবহার করব। আউটগোয়িং বা আউটবাউন্ড লিংক, অর্থাৎ ওয়েবসাইট থেকে যদি আমি অন্যান্য কোনো ওয়েবসাইটে যেতে চাই লিংকের মাধ্যমে, অর্থাৎ আমি ওয়েবসাইটের একটা পেজে ক্লিক করলে সে অন্য আরেকটা ওয়েবসাইটের একটি পেজ ব্যবহার করবে বা ওই পেজে যাবে, সেটাই হচ্ছে আউটবাউন্ড লিংক। আমরা একটু দেখে নিই ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিংক কিভাবে কাজ করে। বন্ধুরা, তোমরা এখানে আমাদের পূর্বে তৈরি করা ওয়েবসাইটটি দেখতে পেয়েছো, যে ওয়েবসাইটটি আমরা গত ক্লাসে তৈরি করেছিলাম। এই ওয়েবসাইটটি আমরা গত ক্লাসে টেবিলের মাধ্যমে ডিজাইন করেছিলাম। আমি এই ওয়েবসাইটটিতে আগে থেকেই ইনবাউন্ড ও আউটবাউন্ড লিংক দিয়ে রেখেছি, কারণ যদি আমি টাইপ করে এই লিঙ্কগুলো তোমাদেরকে দেখাতে হয় তাহলে অনেক সময় লাগবে। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ওয়েব পেজের ভিতরে তিনটি পেজ রয়েছে। একটি হচ্ছে হোম, আরেকটি হচ্ছে অ্যাবাউট, আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট। হোমের জন্য আমরা ইন্ডেক্স দিয়েছি, অ্যাবাউটের জন্য অ্যাবাউট দিয়েছি, আর কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট দিয়েছি। তো আমি যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে সে অ্যাবাউট পেজে চলে যাচ্ছে। যদি আমি কন্ট্যাক্টে ক্লিক করি তাহলে সে কন্ট্যাক্ট পেজে চলে যাচ্ছে। এই যে আমি হোম, অ্যাবাউট, কন্ট্যাক্টে ক্লিক করে ওয়েবসাইটের নিজস্ব অবস্থানে থাকতে পারছি, এই জন্যই এই ধরনের লিঙ্ক হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। আমরা দেখি মেনুর জন্য আমরা এখানে এই লিঙ্কগুলো ব্যবহার করেছি। ahref contact.html, contact.html এখানে আছে, অর্থাৎ আমি কন্ট্যাক্ট লেখার উপর যদি ক্লিক করি তাহলে সে এই ওয়েব পেজের সাথে রাখা কন্ট্যাক্ট HTML পেজে আমাকে নিয়ে যাবে। যদি আমি index.html পেজে ক্লিক করি তাহলে সে এই একই ফোল্ডারে রাখা index.html ফাইলটি অর্থাৎ হোম পেজে নিয়ে যাবে।
যদি আমি about.html এ ক্লিক করি তাহলে সে আমাকে about পেজে নিয়ে যাবে। এটাই হচ্ছে ইনবাউন্ড বা ইনসাইডার লিংক। এবার দেখি আমরা আউটগোয়িং লিংক। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আউটগোয়িং লিংক দেওয়া আছে, যেমন গুগল সার্চ ইঞ্জিনে যাওয়ার জন্য google.com এ যাওয়ার লিংক দেওয়া আছে, ফেসবুকে যাওয়ার জন্য ফেসবুক, আমার নিজের ওয়েবসাইটে যাওয়ার জন্য আমার ওয়েবসাইটের লিংকটা এখানে দেওয়া আছে। এগুলি যেহেতু আমার এই ওয়েবসাইট থেকে, অর্থাৎ এই নর্মাল ওয়েবসাইট থেকে আমাদের বাইরের ওয়েবসাইটে নিয়ে যাবে, সেই জন্য এই ধরনের লিঙ্কগুলো হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। আমি যখন গুগল সার্চ ইঞ্জিনে ক্লিক করেছি তখন গুগল ওয়েবসাইটটি চলে আসছে। আবার আমি যদি ফেসবুকে ক্লিক করি তাহলে ফেসবুকের পেজ চলে আসে। আমি যদি আমার রিয়েল ওয়েবসাইট, অর্থাৎ আমার নিজস্ব যে ওয়েবসাইটটি আছে সেটিতে ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইটটি এখানে লোড হচ্ছে। এভাবেই আমরা আউটবাউন্ড লিঙ্ক এবং ইনবাউন্ড লিঙ্কের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন পেজকে হাইপার লিঙ্ক করতে পারি। HTML এ ছবি যুক্ত করা। ওয়েবসাইটের কন্টেন্টের গুরুত্ব ও সৌন্দর্য বৃদ্ধির জন্য, অর্থাৎ একটা ওয়েবসাইটটাকে যাতে আরো সুন্দর লাগে অথবা ওয়েবসাইটের ফোকাসটা যাতে বাড়ে, ভিজিটররা যাতে ওয়েবসাইটটি দেখে উপভোগ করতে পারে, সেজন্য ওয়েবসাইটে আমরা ছবি, ইমেজ বা পিকচার যুক্ত করতে পারি। এর জন্য আমরা একটি এমটি এলিমেন্ট ট্যাগ ব্যবহার করি যা হচ্ছে ing। এই ট্যাগটির সাথে কিছু অ্যাট্রিবিউটসও লাগে, যেমন ing src হচ্ছে সোর্স, অর্থাৎ যে ছবিটা সে লোড করবে। উইডথ মানে এটার প্রস্থ কতটুকু, হাইট অর্থাৎ এটি কতটুকু উচ্চতার হবে। ইমেজটি সোর্স ও তার নাম ফাইল এক্সটেনশন সহই লিখতে হয়, অর্থাৎ যে ইমেজটি আমি লোড করব সেটা ফাইল এক্সটেনশন সহ ইমেজটি লিখতে হবে। ইমেজটির ছবি বা আকৃতি পরিবর্তন করতে হলে উইডথ ও হাইটের অ্যাট্রিবিউটের সংখ্যার মাধ্যমে আমরা সেট করে দিতে পারি। আমরা একটু দেখি কিভাবে একটা ছবি HTML ফাইলে অ্যাটাচ করা হয়। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অ্যাবাউট মি এই পেজটাতে আমি আমার একটা ছবি অ্যাটাচ করেছি। কিভাবে করেছি ছবিটা দেখো। ছবির নাম হচ্ছে me.jpg। তাই আমি এর জন্য কোড লিখেছি ing বর্ডার জিরো দেওয়ার অর্থ হচ্ছে যে এর যাতে কোনো বর্ডার না শো করে। আমি যদি 1 2 3 দিই তাহলে সে এটা বর্ডার শো করবে। তাতে পরে আসছি src মানে সোর্স, me.jpg হচ্ছে ছবি ফাইলের এক্সটেনশন। তোমরা তোমাদের মোবাইলে যে ছবিগুলো সংরক্ষণ করো বা সেভ করো অথবা তোমাদের কম্পিউটারে যে ছবিগুলো রাখো সেগুলো বেশিরভাগই জেপিজি। উইডথ 300 দেওয়ার অর্থ হচ্ছে যে এই ছবিটি পাশাপাশি 300 পিক্সেল জায়গা দখল করে নিয়েছে। এখানে আমি পার্সেন্ট দিয়েও কিন্তু স্থানটা নির্ধারণ করে দিতে পারতাম। পার্সেন্ট দিয়ে কিভাবে নির্ধারণ করতে হয় এটা আমরা 2 ক্লাস আগে দেখিয়েছি। তো যাই হোক, তাহলে এখন বোঝা যাচ্ছে যে ing এই কোডটির মাধ্যমেই এই ছবিটি এই about HTML ফাইলে স্থান দখল করেছে। বুঝতে পেরেছ বন্ধুরা? আমরা এখন ing বর্ডারটা চেঞ্জ করে দেখি কি অবস্থা হয়। আমি বর্ডার 1 দিলাম, ফাইলটি সেভ করে নিলাম, রিফ্রেশ করি, দেখতে পাচ্ছ সামান্য একটা বর্ডার আসছে। বর্ডার 5 করে দিই, সেভ করলাম, আবার রিফ্রেশ করি, বর্ডার চলে আসছে আরো বড় করে। যত বেশি সংখ্যা দিবে তত বেশি বর্ডার। এবার আমি উইডথ জিনিসটা পাল্টাই দিই। আমি 300 জায়গায় যদি 500 দিই তাহলে ছবিটির সাইজ পাশে বড় হয়ে যাচ্ছে। যদি আমি 10% দিই তাহলে সে পুরো সাইটের 10% জায়গা দখল করবে, অর্থাৎ পেজটির যে সাইজ আছে তার 10% জায়গা সে নিয়েছে। যদি 30% দিই তাহলে এর আরো স্থান বেড়ে যাবে। এভাবেই আমরা একটি ছবি HTML পেজে ইনসার্ট করতে পারবো এবং
সেটি কাজে লাগাতে পারবো। তবে মনে রাখতে হবে অবশ্যই ছবিটি যে HTML পেজে আছে তার সাথেই থাকতে হবে। HTML এ ডাটা এন্ট্রি ফর্ম। ডাইনামিক ওয়েবসাইটে যদি তথ্য আদান প্রদান করতে হয় তখন আমরা ডাটা এন্ট্রি ফর্ম ব্যবহার করি। তোমরা পাশে দেখতে পাচ্ছ যে এখানে একটা সাইন আপ ফর্ম আছে, যেখানে একজন ইউজার তার ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারবে। সেজন্য তাকে এখানে অ্যাড্রেসটি দিতে হবে, তার ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তো সেগুলো সে ব্রাউজারে দিলেই শুধু হবে না, ব্রাউজার এই ডাটাটা সার্ভারে সেন্ড করতে হবে। সেজন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব তার নাম হচ্ছে ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ কিন্তু একলা একলা কাজ করে না। টেবিল ট্যাগে যেমন টিআর, টিডি, কল স্প্যান, রো স্প্যান এই ধরনের ট্যাগ রয়েছে, তেমনি ফর্ম ট্যাগে আমরা কিছু সহায়ক ট্যাগ ব্যবহার করব। সেগুলো হচ্ছে ইনপুট টাইপ চেকবক্স, অর্থাৎ টিক বা চেকবক্স ইনপুট করার জন্য। ইনপুট টাইপ রেডিও, অর্থাৎ কয়েকটা অপশন থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করার জন্য। ইনপুট টাইপ টেক্সট বক্স, এই ধরনের ডাটা অর্থাৎ যেখানে আমি টেক্সট এন্ট্রি করব। ইনপুট টাইপ টেক্সট এরিয়া, যদি অনেক বড় ধরনের কমেন্ট বা পোস্ট করতে হয় তখন টেক্সট এরিয়া ব্যবহার করতে হবে। ইনপুট টাইপ নাম্বার, তুমি যদি পাসওয়ার্ড বা কোনো নাম্বার এন্ট্রি দিতে চাও, ধরো রোল নাম্বার, ফোন নাম্বার এই ধরনের এন্ট্রি দিতে চাও, তাহলে ইনপুট টাইপ নাম্বার ইউজ করতে হবে। ইনপুট টাইপ সাবমিট, অর্থাৎ আমি আমার ডাটা সাবমিট করার জন্য এই বাটনে প্রেস করলে সেই ডাটাটা সার্ভারে সেন্ড করে দিবে। ইনপুট টাইপ ফাইল, আমি যদি সার্ভারে কোনো ফাইল আপলোড করতে চাই তাহলে আমরা ইনপুট টাইপ ফাইল ব্যবহার করব। ইনপুট টাইপ ড্রপ ডাউন, কোথাও যদি অনেকগুলো অপশন থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হয়, ধরো তুমি বিভাগ এন্ট্রি দিবে, তখন 8টা বিভাগের একটা লিস্ট চলে আসলো, তুমি সেখান থেকে সিলেক্ট করে নিলে, সেটি হচ্ছে ড্রপ ডাউন। মাল্টিপল ডাটা লিস্ট আর কি, অর্থাৎ অনেকগুলি ডাটা লিস্ট থেকে তুমি একটি ডাটা সিলেক্ট করে দেবে। এছাড়াও আমরা ডাইনামিক স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ PHP.NET, জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স এসবেও কিন্তু আরো নতুন কিছু বাটন ব্যবহার করতে পারি। যেমন ডেট এন্ড টাইমের জন্য আমি একসাথে ক্যালেন্ডার আসলে সেখানে সিলেক্ট করে নিতে পারি। ছবি বা ইমেজকে রিসাইজ করে আপলোড করা, একসাথে ড্রপ করে দিলে সেখানে আপলোড হয়ে যাওয়া, এই ধরনের কাজ করবে। তো বন্ধুরা, আমরা একটু দেখে আসি HTML এ ফর্ম কিভাবে ব্যবহার করা হচ্ছে। আমাদের ওয়েবসাইটটাই আমরা দেখি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার তৈরি করা এই ওয়েবসাইটটিতে কন্ট্যাক্ট নামে একটা পেজ আছে, যেখানে আমার সাথে কানেক্ট হওয়ার জন্য বিভিন্ন তথ্য ইনপুট দেওয়ার সুযোগ আছে। সেগুলি হচ্ছে, আমি একটু বড় করে দেখাই, যে কেউ আমাকে কমেন্ট পাঠাবে, তার নাম দিবে, ইমেল অ্যাড্রেস দিবে, কমেন্ট দিবে, সাবমিট করবে, সেটা আমার ইমেইলে সেন্ড হয়ে যাবে। সেজন্য আমরা যা যা ট্যাগ ইউজ করেছি, ফর্ম কোড, সেখানে কিছু বিষয় লেখা আছে, ফর্ম, মেথড, পোস্ট, অর্থাৎ ডাটাটাকে সে পোস্ট করবে, সেন্ড করবে কোথায়, রকি নামে একটা অ্যাকশন আছে, সেখানে ওয়েববোর্ড করবে। এই জিনিসটা আসলে সম্পূর্ণ কাজ করবে না, যেহেতু এখন সাইটটি অফলাইনে আছে। যখন আমরা এটা অনলাইনে দিব এবং আমাদের সার্ভারের সাথে কানেক্ট করবো তখন এটা কাজ করতে পারে। যাই হোক, এখানে আমি CSV সেটিং করে দিয়েছি, এটা কাজ করবে আশা করি। এবার নাম ইনপুট দেওয়ার জন্য আমি ইনপুট টাইপ টেক্সট দিয়েছি, যেখানে নামটা T1 এ যাবে, অর্থাৎ টেক্সট 1। তারপর আবার ইমেলের জন্য আরেকটা টেক্সট দিয়েছি T2। ইমেল ডিফাইন করার জন্য কিন্তু PHP তে আরো ভালো কোড আছে, অর্থাৎ এটাকে সে ইমেল অ্যাড্রেস হিসেবেই চিনবে, এমন সিস্টেমও করে দেওয়া যায়। আর কমেন্টের জন্য আমরা টেক্সট এরিয়া দিয়েছি, যেখানে 3 লাইনে লেখা হবে, সেটা নাম দিয়েছি S1 এবং কলস 20 অর্থাৎ 20 অক্ষর দেওয়া যাবে। এবার ইনপুট টাইপ সাবমিট দিয়ে আমরা এই সাবমিট বাটনটা সেট আপ করেছি। তো এভাবেই আমরা একটি ফর্ম তৈরি করে সেটিকে কাজ করতে পারি। আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। সবকিছু দেওয়ার পর সাবমিট দিলে সেটা
ফাইলটা সেন্ড হয়ে যায়। এখন এখানে আমার ফাইল সেন্ড দেখাচ্ছে না, এই কারণে যেহেতু এই ফোল্ডারটি শুধু আমার কম্পিউটারে রাখা। তো এই হচ্ছে ফর্ম তৈরি করা। ওয়েবসাইট পাবলিশ। ওয়েবসাইট তো আমরা তৈরি করলাম আমাদের কম্পিউটারে, কিন্তু সেটাকে পাবলিশ করতে তো হবে। তাহলে কিভাবে পাবলিশ করব? বন্ধুরা, আমরা কম্পিউটারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করলে তা সবাই দেখতে পাবে না। এই জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে, কিছু রিসোর্স জোগাড় করতে হবে। তা হলো এক, ডোমেইন। অর্থাৎ তুমি ভিজিটরদেরকে একটা অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেসটা দিয়ে তারা ব্রাউজারের মাধ্যমে সহজে ওয়েবসাইটটি দেখতে পায়। এই জন্য একটা ডোমেইন নেম তোমাকে কিনে নিতে হবে অথবা লিজ নিতে হবে। সেটি হতে পারে 1 মাসের জন্য, হতে পারে 1 বছরের জন্য, হতে পারে আজীবনের জন্য। যত বেশি দিনের জন্য তুমি ডোমেইন নেম নিবে তত বেশি টাকা তোমাকে পে করতে হবে। যেমন www.kudcbd.com, এটি হচ্ছে আমাদের কলেজের ওয়েবসাইটের ডোমেইন। www.shamimarafat.com, এটি হচ্ছে আমার নিজের ওয়েবসাইটের ডোমেইন। এই ডোমেইন অথবা এই ডোমেইন অর্থাৎ এটি যদি আমি ব্রাউজারে দিই তাহলে আমাদের কলেজের ওয়েবসাইট চলে আসবে। এটি যদি আমি ব্রাউজারে দিই তাহলে আমার নিজের ওয়েবসাইটটি লোড করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডোমেইন এক্সটেনশন রয়েছে। পেছনের এই অংশটাকে ডোমেইন এক্সটেনশন বলে। এটি নিয়ে আমরা কিন্তু দ্বিতীয় ক্লাসে অনেক পড়ালেখা করেছি, তোমরা সেই ক্লাসটি চেক করে দেখবে। এরপরে আমাদের লাগবে হোস্টিং সার্ভার। বন্ধুরা, এটা আসলে একটি বিশেষ ধরনের কম্পিউটার। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি আসলেই একটি হোস্টিং সার্ভার। এটি কিন্তু কোনো সুপার কম্পিউটার না। এখানে অনেকগুলি র্যাকের মধ্যে সার্ভার সেট করা হয়েছে, যাতে সারা ওয়ার্ল্ডের থেকে মানুষ বিভিন্ন স্পেস এখান থেকে ভাড়া নিয়ে কাজ করতে পারে। আর এই জিনিসটা যেটা দেখছো এটাকে বলে কেভিএম। এটা নিয়ে আমি পরে আরো আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায়ে যখন ক্লাস থাকবে। কেভিএম হচ্ছে কিবোর্ড ভিডিও মনিটর, যার মাধ্যমে সার্ভারকে সরাসরি মনিটরিং করা যায়। এই হোস্টিং সার্ভারেই আমরা আমাদের ফাইলগুলো রাখতে হবে। তবে হোস্টিং সার্ভার সবার বাড়িতে বাড়িতে থাকবে না। সেটার জন্য আমরা কি করব, হোস্টিং সার্ভার ভাড়া নিতে পারবো অথবা কিনে নিতে পারবো আজীবনের জন্য। যেমন আমি পেমেন্ট করব তেমন ভাবেই আমি সার্ভিস পাবো। ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, কোথায় কি থাকবে, কোথায় ছবি থাকবে, কোথায় লিঙ্ক থাকবে, কোন পেজ থেকে কোথায় কিভাবে যাবে, এসব নির্ধারণ করার জন্য আমরা ওয়েব ডিজাইন করতে হবে। এর কাজটি করে ওয়েব ডিজাইনাররা। ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অর্থাৎ ওয়েবসাইটটা কোন ল্যাঙ্গুয়েজ কাজ করবে, HTML এর সাথে কিভাবে কানেক্ট হবে, সার্ভারে আপলোড। আমরা যে ওয়েবসাইটটি ডিজাইন করলাম, ডেভেলপ করলাম, সেটাকে আমার ডোমেইন নেমের এগেনস্টে যে হোস্টিং সার্ভার আছে সেই হোস্টিং সার্ভারে আপলোড করতে হবে। তো আমি এখন আমার নিজের একটি সার্ভারে আমরা যে পেজগুলো এতক্ষণ দেখলাম সেটাকে আপলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা আমার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ। আমার এই ওয়েবসাইটটির এগেনস্টে একটি VPS সার্ভার সেট করা আছে, যেখানে আমি WHM এর মাধ্যমে সার্ভার রিসেল করে থাকি। তো আমার ওয়েবসাইটটিও কিন্তু নিজস্ব একটি cPanel এর এগেনস্টে হোস্ট করা আছে। আমি আমার সেই cPanel এর অ্যাক্সেস করে আমার তোমাদের জন্য যে ওয়েবসাইটটি আমি এখন তৈরি করেছি এক্সাম্পল হিসেবে, সেটাকে আপলোড করে দেখাবো। সেটা এই shamimarafat.com এর পেছনে একটি সাব ফোল্ডারে আপলোড হবে। তো আমরা দেখি কি করা যাচ্ছে। আমি আমার ডোমেইনের এগেনস্টে /cpanel লিখলাম। সে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড চাইলো, আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে রেখেছি, সেটি দিলাম। এখন আমার cPanel এ লগ ইন হয়েছে। সেখান থেকে আমি ফাইল ম্যানেজারে যাব। তোমরা যারা অ্যান্ড্রয়েড চালাও তোমরা কিন্তু ফাইল ম্যানেজার সম্পর্কে অবহিত আছো।
বন্ধুরা, ফাইল ম্যানেজারে দেখতে পাচ্ছ যে public.html নামে একটা ফোল্ডার আছে। অর্থাৎ এই ফোল্ডারে যা কিছু থাকে তাই আসলে ওয়েবসাইট থেকে বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের বিভিন্ন ভিজিটররা অ্যাক্সেস করে। তো আমি এই public.html এ প্রবেশ করলাম। এখানে আমি একটা নতুন ফোল্ডার তৈরি করে নিলাম। ফোল্ডারটির নাম দিলাম ওয়েব 2020। ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখানে দেখতে পাচ্ছ যে ওয়েব 2020 ফোল্ডারটি দেখাচ্ছে। এবার সেখানে আমি প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে তোমরা দেখতে পাচ্ছ আপলোড নামে একটা বাটন আছে। সে আপলোড বাটনে আমি ক্লিক করলাম। এখানে এরা নির্দেশ দিল যে ফাইলগুলো সিলেক্ট করুন। আমি জাস্ট সোজা এই ফাইলগুলো এনে এখানে ড্রপ করে দিলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছ যে ফাইলগুলো খুব দ্রুত আপলোড হয়ে গেছে এবং এখানে সাব ফোল্ডার দেখাচ্ছে ওয়েব 2020। তার মানে কি, আমি এখন লিখব shamim.com/web2020। বন্ধুরা, আমার ওয়েবসাইটটি অনলাইনে হোস্ট হয়ে গেছে। যে ওয়েবসাইটটি আমি HTML দিয়ে তৈরি করেছি এবং দেখো অন্যান্য পেজগুলো লোড হচ্ছে, ছবিও লোড হচ্ছে। সাবমিট দিলে কাজ করবে কিনা আমি এখনো শিওর না, দিয়ে দেখি। কাজ করেনি। যাই হোক, অসুবিধা নেই। আসলে আমাদের সিলেবাসে এই নিয়ে বেশি আলোচনা নেই। তো তোমরা অ্যাটলিস্ট আজকে দেখতে পেরেছো কিভাবে একটি ফর্ম তৈরি করতে হয়, কিভাবে একটি ইমেজ এন্ট্রি করতে হয়, তারপরে একটা ওয়েবসাইট কিভাবে হোস্ট করতে হয়। তো বন্ধুরা, আজকে এখান পর্যন্তই আমাদের আলোচনা এবং আমাদের HTML এর মোটামুটি সবকিছু এখানে আমি শেষ করার চেষ্টা করেছি। একদম ইম্পর্টেন্ট যে বিষয়গুলো তোমাদের না জানলেই নয় এবং তোমরা জানলে উপকৃত হবে, আমি সেগুলোই আমার এই 8টা ক্লাসে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো তবুও তোমাদের যদি জানার কোনো কিছু ঘাটতি থাকে, তোমরা অবশ্যই আমাকে ইমেইল করতে পারো, আমার ফেসবুকে আমাকে মেসেজ দিতে পারো, আমাকে ফোন করতে পারো। সব ধরনের ডাটা, সব ধরনের যোগাযোগের ব্যবস্থাই আমি আমার ক্লাসের নিচে কমেন্টে দিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে পাবে, আমার সাথে যোগাযোগ করবে। এবং তোমাদের ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে যদি আরো কোনো আগ্রহ থাকে, ওয়েব ডেভেলপমেন্ট শিক্ষা সম্পর্কে যদি কোনো আগ্রহ থাকে, আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদেরকে যথাযথ সাহায্য করার চেষ্টা করব। এবং আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখছি, অবশ্যই প্র্যাকটিস করবে, অবশ্যই পড়াগুলো পড়বে এবং প্রশ্ন দেখবে। আমি খুব তাড়াতাড়ি ফেসবুকে আমার প্রোফাইলে এবং আমাদের গ্রুপ পেজে তোমাদের জন্য কিছু শর্ট কোশ্চেন, কিছু সৃজনশীল কোশ্চেন দিয়ে রাখবো। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রিপশন করে রাখবে এবং আমাকে জানাবে তোমাদের ক্লাসটি কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।